ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই যে অনেক ব্যস্ত সময় কাটাও, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করতে হয় এবং একই সাথে আমি দেখলাম নিজেও বেশ সরব নিজের প্রতি এখন। তো কেমন চলছে ব্যস্ততার জীবন? বিজনেসও আমি আসলে একটু খুব ফোকাস করছি, কারণ আমার তুমি জানো একটা আমার এবি গ্রুপের ইয়েতে আমার পার্লার আছে, আমার ক্যাফে আছে, একটা স্টোর আছে কসমেটিক্স। তো ওই জায়গা থেকে আমি আসলে ওইখানেও সময় দিচ্ছি, ইচ্ছে আছে ব্রাঞ্চ বাড়ানোর। সো ওই জায়গাটাতেও আসলে অনেক বেশি সময় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফোকাস করছি। আমি এখনো দেখো খুব একটা আমার পার্লারের ওইরকম ব্র্যান্ডিংয়ে যাইনি, কারণ আমি যেহেতু অনেক ব্র্যান্ড ইন্ডোসমেন্টের সাথে আমাকে যুক্ত করতে হয়, তো আমি আমার প্রফেশনাল জায়গা থেকে আমারটাতে এখনও দিইনি। তবে এখন ইদানিং ভাবছি যে আমি ব্র্যান্ডিং না করে যেরকম একটা ফিডব্যাক পাচ্ছি পজিটিভ, সো এটাকে একটু বাড়ানোর জন্য হলেও আমার আসলে ব্র্যান্ডিং করা দরকার। তো ওইটাকে আসলে প্ল্যানিং, নতুন আরও একটা ব্রাঞ্চ করার ইচ্ছে আছে, সেটা কি করে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এগুলোই চলছে। ডেফিনেটলি। আর মানে আলাদা করে ব্র্যান্ডিং এর তো দরকার নেই, এটা অপু বিশ্বাসের পার্লার, যে কেউ চলে যায়। আফতাবনগরে আমিও যখন যাই, যাচ্ছি অন্য কাজে, বাট সাথে যারা আছে এটা কিন্তু অপুর পার্লার। ঠিক আছে, তুমি ভুলেছো না, তুমি কিন্তু আমার বন্ধু, সো তুমি এটা নিয়ে চাইলেও আগে থেকে বলে ফেলো। উদ্বোধনের সময়টাতে একদম প্রথম দিনটাতেই আমি গিয়েছিলাম, খুবই চমৎকার ছিল। এবং এরপরে আসলে সার্ভিস নিতে যেতে হবে, যেহেতু অন্যান্য ব্র্যান্ডের সাথে কাজ করো রেগুলার, কখনো কি এই ইনসিকিউরিটিটা কাজ করে যে আমি যখন আসলে কোনো বিজনেস ওপেন করব তখন মানে আমার কোনো ধরনের লসের সম্মুখীন হতে পারি বা আমারটা নাও চলতে পারে, যেহেতু আমি অন্যদেরকে বেশি সময় দিচ্ছি, অন্যদেরটা নিয়ে বেশি ফোকাস হচ্ছি? না, এটা আমার কখনোই হয় না। আমি আমার প্রতি ফুললি কনফিডেন্স যে আমি কি করছি, কেন করছি। আমার অরিজিন তো আমি একজন আর্টিস্ট, সো আর্টিস্টের জায়গা থেকে আমার যে যে কাজগুলো করা দরকার এটা আমি 100% করবো এবং আমি সেটা করিও। আবার অন্যদিকে আমি বিজনেসে নিজেকে চেঞ্জ করছি, যে আমার কিছু ডিফারেন্ট জায়গা তৈরি করা দরকার, সো সেটার মতো করছি। কোনোটার সাথে কোনোটা মিলে, এটা আমার প্রফেশন, ইটস মাই জব, আর ওটা আমার একটা বিজনেস যেটা আমি তৈরি করছি, নিজস্ব একটা প্যাশন যেটাকে তুমি। সো ওই জায়গা থেকে দুটো আসলে আমার কাছে দু রকম প্রেজেন্টেশন। আমার কখনো ইনসিকিউর হয় না, বরঞ্চ আমি এনজয় করি যে আমার একটা পার্লার থাকার পরে আমি অন্যান্য পার্লারে ইনভেস্টমেন্ট করছি। নিজের বিজনেস, নিজের কাজ সব কিছুকে মেনটেন করার পরে নিজেকে সময় দেওয়ার সময়টা কখন পাও? বিকজ রিসেন্টলি আমরা তোমার ফিটনেস জার্নিটা সবাই খুব দেখছি, একই সাথে গ্লোয়িং স্কিন অ্যান্ড এভরিথিং, এই যে এগুলো তো মেনটেন করতে হয়, তো সেই সময়টা কখন পাও? গুড এনার্জি, নিজেকে তৈরি করার জন্য একটা ভালো এনার্জি দরকার। তো আমার এনার্জিটা আসলে, এনার্জি ড্রিঙ্কটা আমার ছেলে। মানে আমার লাইফে এই মানুষটা না থাকলে আমি হয়তো বা আমার লাইফ সম্বন্ধে এত ভালোভাবে জানতেই পারতাম না, যদিও মুটিয়েও গিয়েছিলাম আমার ছেলের জন্য, অ্যান্ড শুকিয়েছি আমার ছেলের জন্য। কারণ আমি তার সাথে যখন এখন সময় কাটাই এবং সকালবেলা সে আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয় এবং আমাকে জিমে যেতে বলে, আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমার মা বাবা নাই, মনে হয় যে আমার একটা বড় গার্জিয়ান হয়েছে, সে আমাকে সব কিছু গাইড করে। তো এটা আসলে না দেখো মানে লাইফস্টাইলের ব্যাপার, কারণ আমি যেহেতু ব্র্যান্ড প্রমোট করি এবং আমি পাশাপাশি চিত্রনায়িকা, তো আমি যদি কোনো কিছু নিজেকে চেঞ্জ করে দর্শকদের সামনে বা আমার ভক্তদের সামনে প্রেজেন্ট না করি, তাহলে তো আমি আমার কাজের জায়গা থেকে ফোকাস হারিয়ে ফেলবো। মানে নিজের প্রতিও আসলে অলওয়েজ ফোকাসটা রাখতে হয়। নিজের ফোকাসটা মানেই হচ্ছে আমার ওভারঅল, হতে পারে আমার কাজ দিয়ে, ফিটনেস দিয়ে বা নতুনত্ব কিছু দিয়ে। তো যারা মা হয়েছেন, হয়তো বা মুটিয়ে গেছেন, কোনোভাবে শোকাতে পারছেন না, তারা কোনো সময় যখন অপু বিশ্বাসকে দেখবে, তারা হয়তো ফিল করবে যে আসলে একটা মানুষ 90 কেজি থেকে 62-তে কি করে এসে গেল। সো এই আর কি, এটাও আমার একটা কাজের পার্ট। ডেফিনেটলি, এবং এটা একটা মানে মোটিভেশন। হ্যাঁ, একজন কিন্তু আমরা আরেকজনকে দেখে মোটিভেটেড হই। রাইট। কাজের প্রসঙ্গে আবার একটু আসতে চাই, সেটি হচ্ছে লাল শাড়ির পরবর্তী স্টেপ কি? আমরা ওটিটিতেও দেখলাম তুমি কাজ করলে, তার পরবর্তী স্টেপে এখন আমরা নতুন কি পাচ্ছি? আমার কাছে না অনেক সিনোপসিস আসছে, কিন্তু আমি একটু সময় নিচ্ছি। একটু হয় না যে একটা ভালো কিছু করার দরকার পড়লে আরও করবো না অনেক কিছুদিন, কিন্তু যেটা করবো সেটা অনেক বেশি প্রপার ওয়েতে করবো।
খুব ভালো লাগলো। আসলে এটাই হওয়া উচিত, একটা সময়ের পরে যে প্রপার কাজটাই করা উচিত যেটা নিজের সাথে মানানসই। আরও গল্প শুনবো অপু তোমার কাছ থেকে, ছোট্ট অনেক কিছু নিয়ে কথা হলো, বাট এবারের কথাগুলো একটু ভিন্ন রকম হবে। সবসময় তো কী হয়, একটা প্রশ্ন করে অনেক বড় উত্তর হয়, অথবা প্রশ্নটা অনেক বড় হয়, উত্তরটা ছোট হয়। বাট এবারে যেটা হবে, এক কথায় প্রশ্ন, এক কথায় উত্তর। অপু বিশ্বাসের জীবনের প্রথম ভুল। ছোট বয়সে বিয়ে করেছি, এটা আসলে আমার মনে হয় আমি না, সকলেরই এটা ভুলের একটা কারণ হতে পারে। ভুল কখনো কখনো মধুর হয়, আসলে কি তাই? ভুল তো করেছিলে, কিন্তু ভুলটা মধুর ছিল। কান কথা শুনে কখনো কি বিপদে পড়েছে? প্রথমের দিকে। এখন পড়ো না? এখন না। প্রেম করে বিয়ে করা কি ঠিক? অবশ্যই মনের মানুষকে পাওয়া যায়, ভালো লাগাটা দ্বিগুণ থাকে। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমার সাথে কথা বলতে বলতে অবচেতন মনে যার কথা ভাবছো? সবসময় আমার সন্তানের কথাই ভাবি। এমন একটা স্মৃতি যেটা আসলে তোমার এবং সাকিব ভাই দুজনের মধ্যকার এমন একটা বন্ডিং, ওই যে তুমি বললে না যে এসকে প্রোডাকশন যখন হয়েছে, সেই গল্পটা তুমি এবং সে জানো, একটা লোগো কিভাবে তৈরি হয় সেটারও কিন্তু গল্প আছে। তো ঠিক সেই জায়গা থেকে এমন কোনো স্মৃতি কি রয়েছে যে স্মৃতিটা আসলে জীবনের যে কোনো পর্যায়ে যে সবসময় অমলিন হয়ে থাকবে? আমরা যখন প্রেম করতাম, আমার গাড়িতে গেলে আমার ড্রাইভার জানবে, আর আমি আবার ওকে বলেছি যে তোমার ড্রাইভার জানুক, এটা আমি চাই না। তখন সে ক্যাপ মাস্ক পরা, আর আমিও মানে একটু কাভার করা আর মাস্ক পরা, দুজনে সিএনজি করে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো কথাটা ও বলেছিল। গিয়েছিলাম আমাদের যে ফাইটে, মানে আমি মামাই ডাকি, ডন মামার বাসায় আমরা গিয়েছিলাম। তো তখন সাকিবই বলছিল যে কখন আমাদের যদি বিয়ে শাদী হয়ে যায় অপু, এটা মনে থাকবে যে তুমি আমি সিএনজিতে করে গিয়েছিলাম বনশ্রীতে। মানে বাসায় গাড়ি আছে, হ্যাঁ সব ড্রাইভার আছে, হ্যাঁ সব আছে, কিন্তু আমরা সিএনজিতে গিয়েছিলাম। অ্যান্ড বনশ্রীতে মামা থাকতেন, মামা আমাদেরকে দাওয়াত করেছিল, আমাকে আর সাকিবকে। তো দুজন সিএনজি করে গিয়েছিলাম। জানো, মানে প্রেমে বলে না যে প্রেমে একটা আলাদা স্পার্ক আছে, স্পার্কটা অ্যাকচুয়ালি এই জায়গাটা। ধরো আমরা উঠেছি, আমরা মনে করতেছি পৃথিবীতে কেউ দেখছে না, আমরা যাচ্ছি কাকের মতো না? আসলে এটাই মানে অ্যাকচুয়ালি যে ভালোবাসা বা প্রেম করার সময়, এই প্রোগ্রামটা যদি সাকিবের চোখে পড়ে এই কথাটা মনে পড়লো, হেসেও দিতে পারে। একদম ডেফিনেটলি। সাকিব ভাই, এরপরে অ্যাটলিস্ট আপনার সাথে দেখা হলে আমি মনে করিয়ে দেব যে সিএনজিতে চড়ে গিয়েছিলেন বনশ্রীতে। যে দেখেন, অনেক গোপন খবর কিন্তু আমি জানি। মাছ কাটতে পারো? হ্যাঁ। ওয়াও, গুড গার্ল। সুখের সংবাদ প্রথম কাকে জানাতে ইচ্ছে করে? আব্রাহামকে ভিডিও কল করি, ফিল করি, মানে যেটা ও বোঝে তো বুঝলো, যেটা ও না বোঝে সেটা হচ্ছে বাবা তুমি কি করছো, কেমন আছো, আমি অনেক মনে হয় যে ওর সাথে ভিডিও কল করবো, দেখার পর মনে হচ্ছে আমি হয়তোবা জানাতে পারলাম। আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ অথবা কল লিস্টে লাস্ট কল কাকে করেছিলে ওটা দেখতে চাই। বাহ, খান নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাবো আজকে, আবার যায় না পুরাতন নাম্বার। আমার একটা জায়গায় ফোন, আর বাসাটা তো হাউস দেখা। ওকে, আসলে কিছু কিছু ভালোবাসা যুগ যুগ পেরিয়ে যাবে, কিন্তু ভালোবাসা টিকে থাকবে অমলিন। এবারে বলো, যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকতো বা পাও, কার উপরে নিবে? প্রতিশোধ আসলে আমি কখনোই নিতে চাই না, কারণ প্রতিশোধ পরায়ণ মানুষরা কখনো ভালো থাকতে পারে জানি না। কারণ আমার কাছে মনে হয় যে প্রতিশোধ না নিয়ে আমাকে যে মানুষটা ভুল করেছে, এরকম ভুল যেন অন্য কারো না হয়, সে প্রতিচ্ছায়া যেন মানুষের মধ্যে ছড়াই দিতে পারি, এটা মনে হয়। প্রতিশোধ সব থেকে রাগ হয় কার উপর? আসলে খুব কাছের মানুষের উপরে হয়। আমি এখনো রাগ করলে খানের উপরেই করি। আচ্ছা, শুটিং স্পটের কোন মানে দৃশ্যগুলো এখনো তোমার মনে দোলা দেয়? আমার সব কিছুই হয়। আমাদের ধরো কাজ করতে করতে একটা টিম হয়ে গিয়েছিল, খোকন ভাই, আমি, সাকিব, মিশা ভাই, তারপরে হচ্ছে মাসুম বাবুল দাদা যিনি আমাদের মাঝে নেই, তারপরে আয়ুব ভাই স্টিল ক্যামেরাম্যান, তারপরে মজনু ভাই। এই টিমটাকে অনেক মিস করি, এত ভালো একটা বন্ডিং ছিল আমাদের। সো আসলে এই মানুষগুলোকে খুব বেশি মিস করি। আর যদি বলো আর কি মিস করো, সব কিছুই মিস করি। হ্যাঁ, কারণ ওই সময়টাই তো ডিফারেন্ট যায়। একদম। অপু, আমি আরও একটা বিরতি নিতে চাই, যদি তুমি বলো। নিব? অবশ্যই। যে কিছু প্রশ্ন আমি করবো যেটার উত্তর তোমাকে ইয়েস এবং নো দিয়ে দিতে হবে। ইয়েস নোর বোর্ডটা তোমার কাছে রয়েছে। ওকে। নিজের পছন্দের নায়ক কি সাকিব? জীবনেরই যেহেতু নায়ক,
সো আর অপছন্দ করে লাভ নেই, সো ইয়াস। শাহরুখ খানকে পেলে শাকিব খানকে ছেড়ে দিবে? দুটো তো দুই জিনিস না, আমি তাও শাকিব খানকেই রাখবো। এটা কি ইয়েস না নো বলবো না, শাহরুখ খান আমার লাগবে না, শাকিব খানই ঠিক আছে। না তাহলে হচ্ছে নো হবে। নো হবে। ও আচ্ছা, no। এই মুহূর্তে যদি খান ফোন করে বলে যে তুমি কোথায় আছো, শুট টুট কিছু করা লাগবে না, চলে আসো, চলে আমার যাবে? সঙ্গে চলে যাবো, হ্যাঁ চলে যাবে 100%। তাহলে ইয়েস। তাহলে ইয়েস। সাকিব অপু জুটিকে দর্শক কি ইন ফিউচারে দেখতে পাবে? বলতে পারবো না, বাট দেখা যাক, দর্শক যদি আমাদের জন্য অনেক দোয়া করে, সে ব্লেসিং এ যদি কিছু হয়, তাহলে মাঝামাঝি ইয়েস আর নো। থ্যাংক ইউ। জীবনের পূর্ণতা কি এসেছে? হ্যাঁ, আব্রামকে পেয়ে। ইয়েস। চলচ্চিত্র পরিচালনা এখন একটা নেশার মতন হয়ে গেছে? না, অভিনয়টা নেশা। প্রযোজনায় আসতে চাও আবারও? আছেই তো। হ্যাঁ, মানে আবারও আসতে চাও, কোনো সমস্যা নেই। ওকে, নিজের কোনো চরিত্রের সাথে বাস্তবে কি তোমার দেখা হয়েছে? লাইক পার্বতী চরিত্র করেছে, ওটা তো দেখা সম্ভব না, কিন্তু অনেক সময় থাকে না, অনেক সত্য ঘটনা অবলম্বনে আমরা কাজ করি, এরকম কোনো চরিত্রের সাথে কি দেখা হয়েছে? না, দেখা হয়নি। ওটিটি ফিল্মের জন্য যদি নিয়মিত কল আসে তাহলে কি কাজ করবে? ইয়েস। পুরোদস্তর একজন নৃত্যশিল্পী যদি তাকে বলা হয় তাহলে অপু বিশ্বাস কি খুশি হবে? ভীষণ। ওকে, সো ফাইনালি আমাদের ইয়েস-নোর খেলা এখানেই শেষ। ইয়েস আর নো, অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি যে ওর জন্য সব প্রশ্নের উত্তরই খুব সহজ, বাট আমি কিন্তু হেল্প করেছি কোনটা মাঝামাঝি ধরতে হবে। এক্স্যাক্টলি, নালে আমি উল্টো পাল্টা করে ফেলতাম। হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম এবং চলচ্চিত্র নিয়ে কথা বলতে যেয়ে তোমার পছন্দের গান নিয়ে প্রসঙ্গ উঠেছিল। যেহেতু একেবারে শেষ মুহূর্তে রয়েছি, ঈদের আনন্দ, ঈদের আমেজকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের দর্শকদের জন্য একটা গানের দুটো লাইন, মানে তোমাদের একটা জনপ্রিয় গান। আমাকে এবারের মতো মাফ করে দাও। তাহলে তো নাচতে হবে অপু, কোনটা চাও তুমি, নাচবো নাকি গাইবো? আমি চাই আমার যারা দর্শক আছে তারা অবশ্যই, স্ক্রিন আছে এত সুন্দর, স্ক্রিনে আমাদের একটা গান প্লে করো, একটা সুন্দর গান গাইতে পারি। আমার কাছে মনে হয় যে সাকিব অপু এমন একটা জুটি, সো দর্শকরা স্ক্রিনে দেখতে অনেক বেশি পছন্দ করে, কারণ যেহেতু এখানে আমাদের কোনো প্রিপারেশন থাকে না, সো প্রিপারেশন না থাকলে জিনিসটা পজিটিভলি প্রেজেন্ট হয় না। আর আমি একজন ব্যক্তি অভিনেত্রী, নট সিঙ্গার, তো ওই জন্য আমি আর ট্রাইও করবো না। আমি কর্তৃপক্ষকে বলবো খুব সুন্দর একটি গান অবশ্যই স্ক্রিনে হয়, দর্শক যেন এটা দেখে অনেক আনন্দ করে। আচ্ছা ওকে, আমরা সেটাই করব, বাট স্ক্রিনে দেখানোর আগে মানে দুটো লাইন আমরা শুরু করব অপুকে দিয়ে, তারপরে সেটা আমরা স্ক্রিনে দেখে নিব এবং সেটা সবার শেষেই করব, কোনো সমস্যা নেই। তোমার পছন্দের গান, সেটা এক বিন্দু ভালোবাসা দাও হতে পারে, এবারের মতো মাফ করে দাও, কারণ গান তুমি অনেক সুন্দর গান গাও, এই যে তুমি গানের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, মানে এখন আমার কাছে মানে ভালো লাগে না, দরকার নেই। এক লাইন না না না, থ্যাংক ইউ, আমি টুকটাক দাও, এক দুই লাইন গেয়েছি, বাট আমি আর চাই না। আচ্ছা, তোমার পছন্দের গানটাই আমরা প্লে করব, যেহেতু একেবারে শেষ ভাগে রয়েছি। আমাদের দর্শকদের জন্য ঈদের যদি কোনো শুভেচ্ছা বার্তা তোমার পক্ষ থেকে থাকে। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই ঈদ আপনাদের অনেক সুন্দর কাটুক, পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকবেন, আর অবশ্যই আমাকে, আমার সন্তানকে অনেক বেশি দোয়া করবেন, আমি যেন ঠিক ওই মাটাই হতে পারি, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি। বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথেই থাকবেন। আমার একটি গান খুবই ভালো লাগে, সবসময় সাকিবের সাথে গান দেখেছো, তবে আমি একটা গানের কারেকশন দিই, সেটি হচ্ছে সম্রাট দ্য কিং হিয়ার, এই সিনেমায় একটা গান আছে, আমি এবং ইন্দ্রনীল সেনগুপ্ত করেছিলাম, নিঃশ্বাস ফিরে পাই তোমার কথা ভেবে। আমার মনে হয় এই গানটা যদি প্লে করে দাও, দর্শক আমাদের গল্পের মাঝে শাকিব খান আছে, গানে অন্তত অন্য একটা নায়ককে দেখে সবাই নিশ্চয়ই খুব এনজয় করবে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা গানটা শুনবো। তার আগে সর্বশেষ প্রশ্ন যেটা মাথায় গিজগিজ করছিল, না শুনলেই না, তাণ্ডব হলে যেয়ে দেখার প্ল্যান কবে? ফিক্সড করিনি, তবে দেখলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিব। খুব রিসেন্টলি আমরা সেই স্ট্যাটাসটা